হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 দাগের কোশ্চেনটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো পেজ নম্বর হলো 8। তো প্রথমে আমরা 1 দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বাবা তোর পেটে পেটে এত, কার উক্তি এটি? তপনের মায়ের এটি উক্তি। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল কথার অর্থ কি? সন্ধ্যা বেলা। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ড্যাশ ছবি। এখানে সাদা কালো ছবি হবে, সাদা কালো। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, এখানে রাজায় রাজায় দেখো আন্ডারলাইন করা আছে, তো এটা বেতিহার কর্তা হবে। এরপরে আলোচনা করব আমরা 2 দাগের। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন যখন শুনল যে তার নতুন মেসোমশাই একজন লেখক, তখনই তার চোখ মার্বেল হয়ে গেল। আমরা ভিখারি 12 মাস, একথা বলার কারণ কি? সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বহিস্থ প্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খ ঘোষ আয় আয় বেঁধে থাকি কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবিকে আসন্ন সন্ধ্যার শেষে অপমানিত আফ্রিকার পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন। প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ সহ লেখো। যখন কোনো মূল বা কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। যেমন শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল এমন 2 জন লেখকের নাম লেখো। শৈলজানন্দ মুখোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। মন্দিরে, মন্দির অধিকরণ কারকে, এটা মন্দিরে এ বিভক্তি হবে এটা। এরপরে আলোচনা করব 3 দাগের। কম বেশি 60 শব্দে উত্তর দাও। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তাৎপর্য বুঝিয়ে দাও। তপনের ভাবনায় লেখকরা ছিল এক অন্য জগতের মানুষ, কিন্তু লেখক ছোট মেসোমশাইকে দেখে তার ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। তপন দেখল নিছক সাধারণ মানুষের মতোই তার সমস্ত আচার আচরণ, তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতোই তিনি সিগারেট খান, দাড়ি কামান, বেশি খাবার দিলে বারণ করেন, তর্কে মেতে ওঠেন, দেশের ভবিষ্যৎ সম্পর্কে হতাশা প্রকাশ করে সিনেমা দেখতে কিংবা বেরোতে চলে যান। এসব দেখেই তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। রুদ্র সমুদ্রের বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার উল্লেখিত অংশে তোমাকে বলতে আফ্রিকা মহাদেশের কথা বোঝানো হয়েছে, যে যেখানে থেকে ছিনিয়ে নিয়ে গেছে। সভ্যতা সৃষ্টির প্রথম পর্যায়ে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, সেই সময় রুদ্র সমুদ্রে বাহু প্রাচী ধরিত্রীর বুক অর্থাৎ পৃথিবীর পূর্ব অঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এরপরে দেখো 4 দাগের। কম বেশি 150 শব্দে উত্তর দাও। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন নামের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তপনের বয়স কিশোর, তার নবীন আবেগের প্রকাশ ঘটে তার লেখা প্রথম দিন নামক জীবনের প্রথম গল্পটিতে। গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। মেশোর হাতে পত্রিকাটি দেখে বুকের রক্ত ছলকে ওঠে তার। পত্রিকার সূচিপত্রে গল্পের ও নিজের নাম দেখেই তপনের মন নতুন আশায় জেগে ওঠে। বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের মেসোমশাই অবশ্য মৃদু হেসে জানিয়ে দেন যে নেহাত কাঁচা লেখা হওয়ায় লেখাটি তাকে সংশোধন করতে হয়েছে। এরপরেই তপনের বাবা সহ বাড়ির প্রায় সকলেই ছোট মেসোমশাইকে কৃতিত্ব দিতেই থাকেন। তপনের মেজো কাকু মন্তব্য করেন, তা
ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বাড়ির কর্তা স্থানীয় ব্যক্তিদের এসব কথার মধ্যে একটা ঔদাসীন্য ও উপেক্ষা লুকানো ছিল। এই কারণেই নিজের লেখা ছাপা হওয়ায় যেরকম আহ্লাদ হওয়ার কথা তপন তা খুঁজে পায়নি। এরপরে 4-2 অথবা এলো মানুষ ধরার দল। কোথায় এলো মানুষ ধরার দল? এসে কি করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় প্রশ্নোদ্ধত অংশে আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির আসার কথা বলা হয়েছে। সভ্যতার শুরুতে আফ্রিকা ছিল আদিম অরণ্যে ঘেরা সভ্যতার আদিম অরণ্যে ঘেরা দুর্গম এক ভূখণ্ড। ভূখণ্ড পরবর্তী সভ্য দুনিয়া। তাই কবি বলেছেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। কিন্তু যখন এই আফ্রিকার দিকে উন্নত বিশ্বের চোখ পড়ল, তখন এই মহাদেশ তাদের অত্যাচারের শিকার হলো। নেকড়ের থেকেও ধারালো তাদের নখ। এই ইউরোপীয় শক্তিরা আফ্রিকাকে ব্যবহার করল ক্রীতদাস সরবরাহের কেন্দ্র হিসাবে। লোহার হাতকড়ি নিয়ে তাদের আগমন ঘটল আফ্রিকার মানুষদের বন্দি করে নিয়ে যাওয়ার জন্য। তথাকথিত সভ্য জাতির বর্বর লোভ এভাবে নিজেদের অমানবিক রূপটিকেই প্রকাশ করল। অসহায় আফ্রিকার ধূলি কান্নায়, রক্তে এবং চোখের জলে মিশে কাদায় পরিণত হলো। দস্যুবৃত্তের নির্লজ্জ দৃষ্টান্ত রেখে গেল সভ্য দুনিয়ায়। তাদের অত্যাচার যেন চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত আফ্রিকার ইতিহাসে। শুধু মানব সম্পদেই নয়, প্রাকৃতিক সম্পদও সভ্য ইউরোপীয় শক্তিগুলির লোভের লক্ষ্য ছিল। উদ্ধৃত এইসব দেশের অত্যাচার আর অমানবিকতায় এভাবেই বারে বারে লাঞ্ছিত হতে হয়েছে আফ্রিকাকে। এরপরে 5-1 নম্বর কোশ্চেনটি, 5-1 কোশ্চেনটি তোমরা দেখে নিও, এখানে কোশ্চেনটা তোলা হয়নি। তো উদ্দিষ্ট স্থান শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম রচনার উল্লেখিত অংশে এখানে বলতে যে সংবাদপত্রের অফিসে লেখক কাজ করতেন সেখানকার কথা বলা হয়েছে। কলম না থাকার কারণ, সংবাদপত্রের অফিস আসলে আর কি লেখালেখির অফিস, সবাই সেখানে লেখার কাজেই করে থাকেন, কিন্তু কালি কলম মন লেখে 3 জন। এ কথা বলা হলেও নিজের কর্মক্ষেত্রে কলমের উপস্থিতি লেখক দেখতে পাচ্ছিলেন না। একমাত্র তিনি ছাড়া আর কেউ কলমের ব্যবহার করতেন না। কম্পিউটারেই ছিল সকলের অবলম্বন। সকলের সামনে ছিল চৌকো আয়নার মতো একটা কাচের পর্দা, তার নিচে একটা কিবোর্ড। এই বোর্ডের প্রত্যেকটি বোতামে ছাপা আছে একটি হরফ, আর লেখকের সহকর্মীরা অনবরত তার সাহায্য লিখেই চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে সেই পর্দার দিকে তাকাচ্ছেন। যা লেখা হয়ে গিয়েছে তা সেই পর্দার দেখা যাচ্ছে। এ এক নতুন লেখালেখির পদ্ধতি। কলম সেখানে প্রয়োজনহীন। কম্পিউটারের এই ব্যবহার এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো দিন কলম না নিয়ে গেলে একটা কলম জোগাড় করাই সমস্যায় হয়ে যেত। নতুন যুগের এই লেখার পদ্ধতিকে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সকলে গ্রহণ করে নেহাতেই কাম্য অপ্রয়োজনীয় বস্তু হয়ে পড়েছিল। 6 কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। খাওয়ায় আমায় লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কি? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। বক্তা নিমাই ভট্টাচার্যের লেখা কোনি উপন্যাসের চরিত্র কোনি। তার ডায়েটিংয়ের পরিচয়, কোনি একজন দরিদ্র পরিবারের মেয়ে, যার প্রধান লক্ষ্য সাঁতার জগতে সাফল্য অর্জন করা। তার কোচ ক্ষিতিদা তাকে কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে গড়ে তোলেন। যখন কেউ তাকে ভালো খাবার খেতে বলে তখন সে মজার ছলে বলে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। তবে তার ডায়েটিং আসলে কোনো বিলাসিতা নয়, বরং দারিদ্র্যের বাস্তবতা। সে জানে শরীর সুস্থ রাখতে ভালো খাবার দরকার, কিন্তু অর্থের অভাবে সে তা পায় না। তাই হাসি ঠাট্টার ছলে সে নিজের কষ্টকে লুকিয়ে রাখে। কোনির এই সংকল্প তার আত্মসংযম, বাস্তববোধ ও সংগ্রামী মানসিকতার পরিচয় দেয়। এটি শুধু হাস্যরস নয়, বরং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রতিভাবান একজন ক্রীড়াবিদের জীবনের প্রতিফলন। তো এরপরে আমরা আলোচনা করব
7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম। ভালো বই হলো জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান ইন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্পস হিমসেল। যার কাছে চাবি আছে সে এই ভাণ্ডারে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি? চাবি কি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড, সহজভাবে পড়ার ক্ষমতা। হি হু ক্যান রিড ক্যান স্টোর হিজ মাইন্ড উইথ দ্য গ্রেট থটস অফ দ্য গ্রেট থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। যে পড়তে পারে সে তার মনকে পৃথিবীর মহান চিন্তাবিদদের মহান চিন্তা দিয়ে সঞ্চয় করতে পারে। দ্য ম্যান হু নেভার ওপেন্স এ বুক হ্যাজ অ্যান এমটি মাইন্ড। যে মানুষ কখনোই বই খোলে না তার মন শূন্য। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।